নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আজ আমরা কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যে ভিলেজ কাউন্সিলের যে ইলেকশন রয়েছে তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মধ্যে বা শরিক দলের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দুমদুমার পরিস্থিতি। আমরা গতকালকে এমন একটি ঘটনা দেখতে পাই। তাছাড়াও যদি বলি, ইতিমধ্যে এডিসি নির্বাচনকে নিয়ে বা ঘিরে প্রত্যেকটি দল তাদের প্রস্তুতি নিতেই শুরু করেছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা কিছু কিছু পরিস্থিতি এমন সৃষ্টি হতে দেখছি যাতে করে নানান প্রশ্ন উঠে আসছে। রাজনৈতিক যারা অভিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন তারা কিভাবে দেখছেন, যারা অভিজ্ঞ রাজনীতির সাথে বহুদিন যাবৎ জড়িত রয়েছেন তারা কিভাবে দেখছেন, সে বিষয়গুলো আমরা কিন্তু একে একে আপনাদের সামনে একান্ত সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এবং ঠিক সেই মোতাবেক আজ আমরা পৌঁছে গেছি রাজ্যে প্রদেশ কংগ্রেস দলের যিনি সভাপতি রয়েছেন আশিস কুমার সাহা স্যারের সাথে আমরা রয়েছে। আমাদের সাথে তিনি উপস্থিত রয়েছেন, গুরুত্বপূর্ণ সময়ের মধ্য থেকে আমাদের সময় দিয়েছেন। উনার কি মতামত রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। স্যার, প্রথমেই স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আপনাকে ধন্যবাদ। স্যার, প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে বর্তমান রাজ্য রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য এটা আলাদা করে দেখার কোনো স্কোপ নেই। এই কারণে দেশ জুড়ে যে বিতর্ক, বিশেষ করে মানুষ এবং রাজনীতির দল, রাজনীতিবিদদের সকলেরই একই সমস্যা। অগণতান্ত্রিকভাবে, অসাংবিধানিকভাবে এবং রাজনৈতিক পরিমণ্ডলকে বিষিয়ে তুলে একটা স্বৈরাচারী ব্যবস্থা এখানে সারা দেশ জুড়ে অ্যাডপ্ট করার জন্য শাসক দলের বা বিজেপি সরকারের পক্ষ থেকে যে তাদের যে আগ্রাসী মনোভাব, এই মনোভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধী দলগুলি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য, সংবিধান রক্ষা করার জন্য, সর্বোপরি সাধারণ মানুষের যে মৌলিক অধিকারগুলির স্বার্থে। এটা দেশব্যাপী লড়াই। আমাদের রাজ্যেও আমরা দেখি যে এখানে ডাবল ইঞ্জিন মানে ভারতীয় জনতা পার্টিরই সরকার। এই দেশের সরকার এবং রাজ্যের সরকার মিলে এখানকার গণতন্ত্রের যে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিরোধী দলগুলি তাদের রাজনৈতিক চর্চার বা রাজনৈতিক যে আমাদের ধারাবাহিকতা, এতে একটা বিশাল অন্তরায় তৈরি হচ্ছে। এবং এর থেকে যারা শাসক দলের জোট সঙ্গী তারাও মুক্ত নয়। প্রতিনিয়ত রাজনৈতিক কর্মী বলুন, রাজনৈতিক দলের তাদের জীবন সম্পত্তি নিয়ে আজকে একটা বড় ধরনের আশঙ্কা বা অনিশ্চয়তা। স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিমণ্ডল ভালো নাই, এক কথা বলা যায়। সুশাসন সুশাসন বলে চিৎকার হচ্ছে, আসলে এখানে কুশাসন দুঃশাসন চলছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনগণকে সতর্ক করার যে দায়িত্ব বিরোধী দল হিসাবে আমরা এটা পালন করে যাচ্ছি। আশা করছি যে রাজ্যের এই পরিস্থিতির পরিবর্তন আসবে। স্যার, আমরা দেখতে পাই যে বিগত যে রাজ্যে বেশ কিছু নির্বাচন হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছিলাম আপনাদের দলকে, কংগ্রেস দল এবং সিপিআইএম দলকে একটি মঞ্চে থাকতে। যেহেতু সামনে এডিসি নির্বাচন রয়েছে, সেখানে দাঁড়িয়ে কংগ্রেস দলের এবারে স্ট্র্যাটেজি কি থাকবে, সিপিআই এবং কংগ্রেসকে কি একই মঞ্চে দেখা যাবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জনগণের জন্য। সেখানে আপনাদের জবাব কি? দেখুন, আমরা মূলত আলাদা আলাদা ভাবে কাজ করে চলেছি। আমাদের নীতি আদর্শের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। আমরা দলের সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের এই রাজ্যের সমর্থক সহ একটা বড় ভোটারদের তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, আমাদের সংগঠনকে শক্তিশালী করছি। নির্বাচন ইতিমধ্যে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে 2025 সালকে সাংগঠনের পাখির চোখ রূপে আমরা এটাকে ধরে নিয়ে এই 2025 সাল সারা যেটুকু আমাদের সময় বাকি, যে কয়টা মাস, এই কয়টা মাসে আমরা সংগঠনকে শক্তিশালী করার কাজেই আমরা নিয়োজিত আছি। তবে
নির্বাচন আসলে আমাদের, যেহেতু আমরা আমাদের দলের সর্বভারতীয় নেতৃত্ব এই বিষয়গুলি নিয়ে তারা রাজ্যভিত্তিক সিদ্ধান্ত তারা গ্রহণ করেন, এবং আমাদের যে জাতীয় স্তরের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকেও তারা নানাভাবে এটাকে বিভিন্ন দলের সমন্বয়ে সেখানে শক্তি সংহত করা হয়। তো আমরা বর্তমানে এককভাবে আমাদের কাজের যে সাংগঠনিক কাজ সেটা আমরা চালিয়ে যাচ্ছি। স্যার, পরবর্তীতে যে বিষয়টি আমরা জানতে চাইবো যে এডিসি তে আমরা যদি বলি, এডিসি এলাকায় অতি স্বল্প সময়ে জনপ্রিয়তা পেয়ে এডিসির তকমায় আমরা বসতে দেখেছিলাম দীপ্রামথা দলকে। এবারে গত 5 বছরে এডিসি এলাকার উন্নয়নের ক্ষেত্রে কেমন কাজ হয়েছে, কি কি উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন? দলের সভাপতি আপনি। বলা যায় যে আমাদের রাজ্যে প্রায় বিগত 4 দশকে আদিবাসী এলাকা বা বিভিন্ন পার্বত্য জনগোষ্ঠীর মানুষের মধ্যে আঞ্চলিক দলের একটা প্রভাব, এটা বরাবর আমরা লক্ষ্য করেছি। কিন্তু একটা দীর্ঘ সময় আঞ্চলিক দলগুলির প্রতি সমর্থন জানিয়ে এই আমাদের রাজ্যের প্রায় 1/3 জনগোষ্ঠী যারা ইন্ডিজিনিয়াস, যারা এখানকার ভূমিপুত্র, বা এই রাজ্যের 2/3 এলাকা জুড়েই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া। তো এই যে একটা বৃহৎ জনসংখ্যা, একটা বৃহৎ আয়তন জায়গার এর যে উন্নয়নে আঞ্চলিক দলগুলি সঠিক ভূমিকা তারা গ্রহণ করতে পারেনি। যদিও আমরা দেখেছি এক সময় এই রাজ্যে টিউজিএস যারা এই কংগ্রেস দলের সঙ্গে তাদের রাজনৈতিক যে বোঝাপড়া ছিল বা জোটবদ্ধ হয়ে তারা সরকারও পরিচালনা করেছে, আদিবাসীদের তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের উন্নয়ন নিয়ে এই রাজ্যে টিউজিএস কে আমরা দেখেছি যে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে পালন করেছে, বা টিউজিএস নেতৃত্বরা তারা দায়িত্ব পালন করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের যে মূল লক্ষ্য দেশের আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু এই জনগোষ্ঠীর মানুষের ব্যাপক উন্নয়ন, দ্রুত উন্নয়ন, এই উন্নয়নের লক্ষ্যেই কিন্তু ইন্দিরা গান্ধী ত্রিপুরা রাজ্যে 6ষ্ঠ তফসিলের মাধ্যমে আদিবাসী এলাকায় অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এটা সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি কংগ্রেস দল আদিবাসীদের উন্নয়নে সেই জওহরলাল নেহরুর পিরিয়ড থেকে উপজাতি এলাকা উন্নয়ন ব্লক, রাজীব গান্ধীজি সংরক্ষণ বৃদ্ধি করে 17 থেকে 20টি আসন সংরক্ষণের আওতায় এনেছে। বিভিন্ন সময়ে কংগ্রেস শাসনাধীনে ডক্টর মনমোহন সিংজির সরকার থেকে শুরু করে এটা সারা দেশের মানুষের সাথে সাথে পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষের অর্থনৈতিক উন্নয়নে এই যে কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা করে দেওয়া বা সুযোগ তৈরি করার জন্য MGNREGA, যারা বনে বাস করেন বনবাসীদের তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জায়গার মালিকানা, তাদের বাসস্থান, তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা সমস্ত কিছু গড়ার জন্য বনাধিকার আইন সহ এই রাজ্যে একসময় ল্যান্ড রিফর্মস যে অ্যাক্ট, এটাকেও কংগ্রেস সরকার এটাকে এই রাজ্যের আদিবাসীদের স্বার্থে এটা তারা এখানে প্রযোজ্য হয়েছিল। সমস্ত দিক থেকে লক্ষ্য করলে আদিবাসীদের উন্নয়নে ভারতীয় জাতীয় কংগ্রেস দল বা তার সরকার ত্রিপুরায় যখনই তারা ছিলেন তখন থেকেই গোষ্ঠীগতভাবে পরিকল্পনা নিয়ে তাদের অর্থনৈতিক উন্নয়ন, তাদের সামাজিক উন্নয়ন, তাদের কৃষ্টি কালচার এগুলিকে কিভাবে আরো বেশি করে এটাকে তুলে ধরা যায় এবং সমগ্র দেশে আদিবাসীদের তাদের যে এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার জন্য দেশের সরকার যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তারা কাজ করে চলেছে।
তো স্বাভাবিকভাবেই আমি বলবো যে একটা সময়ে যে উন্নয়নের ধারা যেটা এই রাজ্যে বইছিল বিগত 2 দশকেই আমি বলবো যে এখানে মূলত আদিবাসীরা পিছিয়েছে। আদিবাসীদের মধ্যে যারা বেকার যুবক যুবতী তাদের মধ্যে নানাভাবে এই বঞ্চনার কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বিচ্ছিন্নতাবাদের মধ্য দিয়ে। এবং দেখা গেছে আদিবাসী এলাকায় এই যুব সম্প্রদায় যারা বিভ্রান্ত ছিল, যাদের কর্মের কোনো নিশ্চয়তা ছিল না, যারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে একসময় অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য রাজীব গান্ধী থেকে শুরু করে আমাদের কংগ্রেস সরকার তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে এই রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছিল। অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য কিছু কিছু রাজনৈতিক দলের সেখানে ভূমিকা ছিল এবং এটা নিয়ে কংগ্রেস দল বরাবর আমাদের বিধানসভা বা বিধানসভার বাইরে আমরা সোচ্চার ছিলাম বা আমরা গণ আন্দোলন করেছি। উপজাতিদের উন্নয়ন নিয়ে কংগ্রেস দলের যে ভাবনা, এই ভাবনাটা আজকে আবার নতুন ভাবে সারা রাজ্যে এটা আদিবাসীরা তারা উপলব্ধি করছেন, যার জন্য ধীরে ধীরে আদিবাসী জনসংখ্যার একটা বিপুল পরিমাণ আমাদের যে কর্মী সমর্থকরা তারা বিভিন্ন দলে চলে গিয়েছিলেন, তারা আবার কংগ্রেস দলে ফিরছেন। কংগ্রেসের এই ভাবাদর্শকে গ্রাম পাহাড়ে তারা ছড়িয়ে দিচ্ছেন এবং প্রতিদিনে কোনো না কোনো অঞ্চলে আমরা দেখছি যে বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যারা যোগদান করছেন তারা কংগ্রেসকে শক্তিশালী করার জন্য রাহুল গান্ধীজির এই আদিবাসী, দলিত, পশ্চাৎপদ এবং সংখ্যালঘু এই জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত ক্ষমতা এটাকে তাদের রক্ষা করার জন্য, তাদের সংরক্ষণকে রক্ষা করার জন্য, তাদের মৌলিক অধিকারগুলিকে কোনো অবস্থায় যেন এটা ছিনিয়ে না নিতে পারে সেদিক থেকে আদিবাসী তাদের যে যুব সম্প্রদায় বলুন, তাদের মধ্যে যারা বুদ্ধিজীবী বলুন, তারা এগিয়ে এসেছে, কংগ্রেসকে সমর্থন করছে। বর্তমানে সারা রাজ্যব্যাপী আদিবাসীদের বঞ্চনা, ইভেন আমি বলবো যে এই যে সরকারি চাকরি হচ্ছে সেখানে সংরক্ষণ মানা হচ্ছে না। আদিবাসী যুবক যুবতীরা শিক্ষিত, তারা বঞ্চিত, তাদের জন্য এই সরকারের কোনো হেলদোল নেই। এবং বিজেপি দল তারা কি চাইছে এটা আজকে আদিবাসী, দলিত বা পশ্চাৎপদদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। তারা শুধু সংখ্যালঘু বিরোধী নয়, তারা এই দেশের একটা বিরাট জনসংখ্যায় যারা আদিবাসী, দলিত, পশ্চাৎপদ তাদের যে সাংবিধানিক ক্ষমতা সেটাকেও তারা কেড়ে নিতে চাইছে, সংবিধানকে পাল্টে দিতে চাইছে। এখানে মনুস্মৃতি এটাকে নতুন ভাবে সেখানে কিভাবে ফিরিয়ে আনা যায়, এটাকে প্রয়োগ করা যায়, সংবিধান পাল্টে দিয়ে এখানে মনু সংস্কৃতি কিভাবে এটাকে মনুস্মৃতিকে কিভাবে এস্টাবলিশ করা যায় এই লক্ষ্যে কাজ চলছে। হিন্দুত্বের নামে ধোঁকাবাজি চলছে, প্রতিটা প্রতিশ্রুতি জুমলায় পরিণত হচ্ছে। কাস্ট সেন্সাসের জন্য রাহুল গান্ধী লড়াই করেছে, রাহুল গান্ধীর এই বক্তব্যকে নানাভাবে সংসদের ভেতরে যেমন কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, সমালোচনা করে এটাকে দাবিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং সংসদের বাইরেও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্বরা জাত জনগণনা নিয়ে তারা যেভাবে এর বিরোধিতা করেছে, এখন চাপের মুখে পড়ে প্রবল জনমতকে উপেক্ষা করতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা এখন অ্যানাউন্স করছে যে জাতিগত জাত গণনা তারা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে, সেটা শুরু করবে। কিন্তু আমাদের প্রশ্ন, এটা যেন ওই মহিলা বিল পাস করার মতো এটা যেন একটা গিমিক না হয়, একটা টাইম লাইন বেঁধে দিয়ে অবিলম্বে তার কাজ শুরু করতে হবে এবং জাত গণনার মাধ্যমে এই যে 50% সংরক্ষণের সিলিং, এই সিলিং উঠিয়ে দিয়ে জাতি জনগণনার সমীক্ষা অনুযায়ী সিলিং
এটা আমাদের এই সংরক্ষণ নিরূপণ করতে হবে। সাথে সাথে এটা শুরু করার জন্য যে প্রয়োজনীয় অর্থের প্রয়োজন, বাজেটে সেই অর্থ এটাকে প্রদান করতে হবে। সরকারের সদিচ্ছা এটা যেন আগামী দিন পরিলক্ষিত হয়, তার জন্য আমরা সতর্ক করে যাচ্ছি। যদি তারপরেও সেটা করতে সরকার কোনো ধরনের, আমরা 3 থেকে 4 মাস সময় দিতে চাইছি, এর মধ্যে যদি এই প্রসেসটা না হয়, তা আবার গণ আন্দোলনের দিকে আমাদের দল ধাবিত হবে। আমরা যদি বলি, ইতিমধ্যে যদি আমরা দেখতে পাই যে দেশে এবং রাজ্যে শুধুমাত্র নয়, সোশ্যাল মিডিয়া বা পত্র পত্রিকার বিভিন্ন মাধ্যমে একটি বহুল আলোচিত বিষয়, এবং সেই বিষয়টি কেন আজকের দিনে আলোচিত হয়েছে, যখন রাজ্যে বা দেশে বিশেষভাবে আমরা একটা বিষয়কে নিয়ে উত্তেজনামূলক পরিস্থিতি হতে দেখেছিলাম, অর্থাৎ ওয়াকফ বিল। এবারে ওয়াকফ বিল চলাকালীন সময়েই আমরা দেখতে পাই যে কাশ্মীর, যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, সেখানে আমরা পহেলগাঁওয়ে একটি জঙ্গি হামলার ঘটনা উঠে আসতে দেখি, এবং তাকে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ে দেশ ও রাজ্যের জনগণেরা। বিষয়টি কিভাবে দেখছেন যে ওয়াকফ বিলে চলাকালীন সময়ে যখন এই বিষয়টিকে নিয়ে অনেকটাই জাগ্রত ছিল রাজ্যের সাথে সাথে দেশের জনগণও, সেখানে দাঁড়িয়ে হঠাৎই পহেলগাঁওয়ের এই বিষয়টা উঠে আসা, জঙ্গি হামলার বিষয়টা উঠে আসা, আপনি কিভাবে দেখছেন? প্রথমত বলবো যে এই পহেলগাঁওয়ের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা মর্মাহত যে বিনা সুরক্ষায় পর্যটকরা সেখানে, কাশ্মীরের মতো একটা সংবেদনশীল রাজ্যে যেখানে 3 লক্ষর উপরে সেনাবাহিনী সেখানে মজুদ, কিন্তু এত হাজার পর্যটক থাকা সত্ত্বেও সেই জায়গাটাকে কেন অরক্ষিতভাবে ছেড়ে দেওয়া হলো, এটা নিয়ে একটা প্রশ্ন তো আমাদের আছে। এতে যারা আহত হয়েছে তাদের প্রতি দ্রুত আরোগ্য কামনা করে আমি আমার এই ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর পক্ষ থেকে আমি সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি। দেখুন, পাকিস্তানপন্থী যারা বিচ্ছিন্নতাবাদী বা যারা এই ধরনের উগ্রবাদের সঙ্গে যারা যুক্ত, আমরা অহিংসায় বিশ্বাস করি। আমাদের ধর্মনিরপেক্ষতা, সাম্যতা এবং অহিংসা আমাদের হলো নীতি। এই নীতিতে অটুট থেকে আমরা যে কোনো ধরনের বিভেদকামী শক্তির বিরুদ্ধে, এটা স্বাধীনতার পূর্বে বলুন, স্বাধীনতার পরে বলুন, আমাদের জাতীয় কংগ্রেস দল একটাই আমাদের স্ট্যান্ড ছিল যে বিচ্ছিন্নতাকামী শক্তিকে রুখতে হবে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজও আমরা এই ধরনের ঘটনার, যে ঘটনার নিন্দার কোনো ভাষা নেই, এই ধরনের মর্মান্তিক ঘটনায় জাতীয় কংগ্রেস দল সরকারের পাশে থেকে সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য, এমনকি কঠিন সিদ্ধান্ত যদি দেশের সরকার গ্রহণ করে, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান যার ভূমি ব্যবহার করে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কাজ এটা ভারতবর্ষের বুকে চালিয়ে যাচ্ছে, বা যারা উগ্রবাদ বিশ্বাস করে সেই উগ্রবাদীরা সেখান থেকে এসে দেশের ভেতরে আক্রমণ করে ক্ষত বিক্ষত করছে, আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার জন্য দেশের সরকারকে সমস্ত রকম সমর্থনে এগিয়ে এসেছি। ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল একযোগে দেশের প্রধানমন্ত্রীকে, দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে, দেশের সরকারকে আমরা বারবার বলছি যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এই ঘটনা ঘটার পর যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী আরব দেশে ছিলেন, সেখান থেকে তড়িঘড়ি করে উনি দেশে ফিরেছেন, এটাই স্বাভাবিক, এবং সবাই ভেবে নিয়েছিলেন যে উনি দেশে ফিরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এটা যেমন যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতিও সমবেদনা জানাবেন, তাদের আরোগ্যের জন্য উনি সেখানে গিয়ে তাদের পাশে থাকবেন। কিন্তু দেখা গেল নরেন্দ্র মোদীজি উনি দেশে ফিরে উনি এই পহেলগাঁও ঘটনা নিয়ে উনি চিন্তিত ছিলেন না। ওনার চিন্তা ছিল যে এই ঘটনাকে কাজে লাগিয়ে
বিহারে গিয়ে একটা নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে ইংরেজিতে বক্তব্য রেখে উনি বিশ্ববাসীর কাছে একটা বার্তা দিতে চেয়েছেন, এবং সেখানে ওনার এই যে উপস্থিতি, এটা দেশের মানুষকে নানাভাবে শুধু আহতই করেনি, দেশের মানুষ আজকে নরেন্দ্র মোদীজির তার যে রাজনৈতিক যে সদিচ্ছা, এই সদিচ্ছাটা এটাকে মানুষ বুঝে গেছে যে উনি দেশের আভ্যন্তরীণ যে এই যে পরিস্থিতি, যারা নিহত হয়েছেন তাদের জন্য ওনার কোনো দুর্ভাবনা নেই, দুশ্চিন্তা নেই। যারা কাশ্মীরে থেকে কাশ্মীরের এই পরিস্থিতিকে মোকাবেলা করে কাশ্মীরের জনগণ, যারা পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, তাদের সুরক্ষার ব্যবস্থা করা, তাদেরকে ওই সময়ে সহায়তা করার জন্য যারা কাজে নেমেছেন, সেখানে একটা বিভাজন তৈরি করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন প্রচার মাধ্যম, আইটি সেল থেকে শুরু করে প্রচার মাধ্যম, সেখানে তার দুরুপযোগ করে দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন। আমরা দেখেছি রাহুল গান্ধী বাইরে ছিলেন, আমেরিকা থেকে উনি দেশে ফিরেছেন, এবং দেশে ফিরেই উনি প্রথমেই যে দায়িত্ব সর্বদলীয় মিটিং ডাকার জন্য আমরা আহ্বান করেছিলাম, সেই সর্বদলীয় মিটিংয়ে উনি যোগ দেন। আমাদের দলে জাতীয় কংগ্রেসের সভাপতি সহ ওনারা যান এবং সব ধরনের সহযোগিতার সেখানে আশ্বাস যেমন প্রদান করেন, এবং নিরাপত্তা নিয়ে যে সেখানে ত্রুটি ছিল সেটাও তুলে ধরেন। দেশের সরকারের যারা প্রতিনিধিত্ব করেন তারা কপটে স্বীকার করে নেন যে সেখানে ত্রুটিপূর্ণ সুরক্ষা কারণে এই ধরনের ইনসিডেন্ট করতে এই উগ্রবাদীরা তারা সক্ষম হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীজি সর্বদলীয় সভাতে উনি যাননি। কাশ্মীরে গিয়ে কাশ্মীরে যারা আহত হয়েছেন বা কাশ্মীরের বাসী যারা এই সময়ে সমস্ত পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন, না সমবেদনা, না তাদেরকে সহানুভূতি বা তাদের প্রতি সমর্থন, এই ধরনের কোনো ভূমিকায় আমরা দেশের প্রধানমন্ত্রীকে দেখিনি। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই যে পুলওয়ামা ঘটনা নিয়ে নানা বিতর্ক, ওনার সদলীয় বিতর্ক, কাশ্মীরের রাজ্যপাল যে কথাগুলি বলেছে, আজকে আবারও আমাদের মনে একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে যে আদৌ এই পুলওয়ামার ঘটনা বা পেহেলগাঁওয়ের যে ঘটনা, এই ঘটনাটা এটা সঠিক অর্থে তদন্ত করে এটা বের করা দরকার যে এর পিছনে আসল রহস্যটা কি। দেশে ওয়াকফ নিয়ে একদিকে যেমন মানুষ নানাভাবে আজকে ক্ষোভ উগরে দিচ্ছে, দেশের মধ্যে নানা কালা কানুন নিয়ে এই সরকারের বিরুদ্ধে একটা বিরাট অংশের মানুষ রাস্তায় নেমে লড়াই করছে, এগুলিকে ধামাচাপা দেওয়ার কোনো প্রবণতা কিনা এটাও তদন্ত করে দেখা উচিত। স্যার, পরবর্তীতে আমরা যে বিষয়টা জানতে চাইবো যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত পত্র পত্রিকায় উঠে আসে বা বিভিন্ন পুলিশের সেখানে থানা থেকে আমরা খবরগুলি পেয়ে যাই যে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল স্টেশন থেকে বা কোথাও না কোথাও সেখানে বাংলাদেশি বা বাংলাদেশ থেকে যারা আগত রয়েছেন, অনুপ্রবেশকারীরা যারা রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সেখানে আপনি নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখেন? কেননা আমরা দেখতে পাই যে যারা নিরাপত্তা রক্ষী বাহিনীরা রয়েছে তারা যদি প্রতিনিয়ত টহলদারিতে থাকেন তবে কিভাবে এই ঘটনাগুলো সংঘটিত হয়, এবং সেখানে দাঁড়িয়ে যেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পালন করছেন, সেখানে দায়িত্বের কোনো গাফিলতি রয়েছে কিনা বা সেখানে যারা নিরাপত্তা বাহিনীরা রয়েছে তাদের সাথে কোনো কথোপকথনের কোনো গ্যাপিংস রয়েছে কিনা, যে কারণে এই ঘটনাগুলো সংঘটিত হওয়া সক্ষম হচ্ছে বা সম্ভব হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, যদিও এই বিষয়টা কেন্দ্র রাজ্য উভয়েরই এখতিয়ারের মধ্যে, কারণ সীমান্তে যারা আছেন সীমান্তরক্ষী বাহিনী এরা কেন্দ্রীয় সরকারের তাদের দায়িত্বে, রাজ্যেও আমাদের আরক্ষা প্রশাসন, স্বাভাবিকভাবেই দুটি সরকারের এই দায়িত্ব যে অনুপ্রবেশ এটাকে বন্ধ করে রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো বেশি শক্তিশালী করা। আপনারা দেখেছেন যে বিভিন্ন বিষয়ে আমরা দলের তরফ থেকে আমরা আন্দোলন কর্মসূচির মাধ্যমে এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সহ আমাদের
এই আরক্ষা প্রশাসনের যে ভূমিকা, এই ভূমিকায় মানুষ যেমন অসন্তুষ্ট, সাথে সাথে রাজনৈতিক দলগুলিও নানা সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্বরাষ্ট্র দপ্তর থেকে অব্যাহতি নেওয়ার জন্য বা পদত্যাগ করার জন্য আমরা দাবি জানাইছি। এর কারণ একটাই যে এই রাজ্যের প্রথমত মুখ্যমন্ত্রী প্রায় 27-28টি দপ্তর ওনার কাছে, উনি স্বরাষ্ট্র দপ্তরের মতো একটা ইম্পর্টেন্ট দপ্তর, এটা কোনোভাবেই উনি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না, যার কারণে নানা দিক থেকে এই যে বর্ডার সমস্যা, সীমান্তে নানা রকম আজকে যারা এই দেশের নাগরিক তাদেরকে নিয়ে নানা রকম ভাবে সীমান্তে তাদের নির্যাতন হতে হচ্ছে, তাদের প্রতি অন্যায় হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা বারংবার মুখ্য সচিবকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীর নজরে নিয়েছি, কিন্তু এখন অবধি এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এখানে এই যে হিউম্যান রাইটস কমিশন আমরা গেছি, সেখানেও আমরা বলেছি যে সীমান্তের নিরাপত্তা, সীমান্তের মধ্যে একটা সিস্টেমেটিক ব্যবস্থাপনা এটা লক্ষ্য করা যায়। মাঝে মাঝে আমরা দেখি মানব পাচারকারীদের ধরার জন্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা থেকে আসে, এটা রাজ্য সরকার এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। রাজ্যে সুশাসনের নামে কুশাসন চলছে, এর থেকে মানুষকে মুক্ত করতে জাতীয় কংগ্রেস দল বরাবর দায়িত্ব পালন করে যাচ্ছে, আগামী দিনেও আমরা এই দায়িত্ব পালন করে যাব। স্যার, রাজ্যে বিজেপি আইপিএফটি আমরা পূর্বে দেখতে পেয়েছিলাম তাদের জোট, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে ত্রিপুরামথা দলের সাথে। সেখানে দাঁড়িয়েও এই ভিলেজ কাউন্সিলকে নিয়ে, নির্বাচনকে নিয়ে আমরা দেখতে পাই গতকাল ডাকার জেলায় মল্লযুদ্ধ বাড়তে এবং তা শরিক দলের মধ্যেই, বিষয়টা কিভাবে দেখছেন? এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে এবং এটা সত্যিকার অর্থে আমি বলবো এই সরকারটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। এটা এই সরকারের এই যে আপনার ত্রিদলীয় তাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় আমরা প্রতিনিয়তই দেখছি যে যখনই যেখানে যে দলীয় ক্লেশ হচ্ছে, এই গন্ডগোলের পেছনে নেগোসিয়েশন বাণিজ্যের, জমির দালালি, নানা মাফিয়া অ্যাক্টিভিটি, এই সমস্ত মানে তোল্লাবাজি থেকে শুরু করে এই দলটা সম্পূর্ণরূপে আপাদমস্তক মানে দুর্নীতিতে নিমজ্জিত। একেবারে পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি দুর্নীতি সর্বত্র আজকে দানা বেঁধে গেছে। তো স্বাভাবিকভাবে এই যে যেখানে নীতি নেই, আদর্শ নেই, যেখানে লড়াইয়ের জন্য সাধারণ মানুষের জন্য, তাদের কাজের জন্য যেখানে কোনো কমিটমেন্ট রক্ষা হয় না, ন্যাচারালি এখন এই দলে যারাই আছেন আমি দেখছি যে তাদের এই স্বার্থসিদ্ধি আর তাদের আত্মসন্তুষ্টি, বিনোদন, আমোদ প্রমোদ এগুলিতেই তারা নিমজ্জিত। তো স্বাভাবিকভাবেই সেখানে যারা ভালো মানুষ, ভালো কর্মী, ভালো নেতৃত্ব, তারা এখন নতুন ভাবে ভাবতে শুরু করেছে এবং ধীরে ধীরে সেখানে ভাঙন এটা পরিষ্কার হচ্ছে। আগামী দিন এই রাজ্যে কংগ্রেসই একমাত্র বিকল্প রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যেহেতু ভিলেজ কাউন্সিল নিয়ে কথা বলছি, আমরা জানি বর্তমানে যে এডিসি এলাকায় যারা এমডিসিরা রয়েছেন, ইএমরা রয়েছেন, তারা বিশেষভাবে একটা অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন প্রজেক্টের কাছে একটা পার্সেন্টেজ ভোগ করে নিচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে নিজেদের আখের গুড়িয়ে যাচ্ছেন, কিন্তু বা যারা এডিসি এলাকায় সরকারি কর্মচারীরা রয়েছে তারা বেতন পাচ্ছে না এবং নানান অভিযোগ উঠে আসছে। বিষয়টি কিভাবে দেখছেন? আপনার বক্তব্য কি? দেখুন, আমাদের দলের বিধায়ক সুদীপ রায় বর্মন গত বিধানসভার সেশনে উনি বিধানসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে এই সরকারটা কমিশনের সরকার, এই দল একেবারে নিচুর তলা অবধি শুধু কমিশন আর কমিশন, কমিশনবাজির জন্য আজকে একটা সরকার তারা স্পন্সর করে যাচ্ছে এবং দুর্নীতির অভিযোগ উঠলেও দুর্নীতির অভিযোগের কোন ধরনের কুল কিনারা এই রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে না। তদন্ত হচ্ছে না, তদন্তের নামে এখানে ভরম চলছে। এক একটা বিষয় নিয়ে আমরা সরকারের নজরে নিয়ে আসলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার মানে এই যে যারা দুর্নীতিবাজ
তাদেরকে পরোক্ষভাবে সহায়তা করাই এই সরকারের এখন মূল লক্ষ্য। এবং এই রাজ্যে বিভিন্ন আমরা যে দুর্নীতি, এই দুর্নীতিগুলি আমরা ধীরে ধীরে প্রকাশ্যে আনছি, তুলে ধরছি এবং এই নিয়ে ব্যাপক গণ আন্দোলনও আমরা যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আহ্বান থাকবে, এগিয়ে আসুন। কারণ যাদেরকে আপনারা তুলে দিয়েছেন, এটা এডিসি বলুন, পঞ্চায়েত বলুন এবং রাজ্য সরকার বলুন, এখানে তো শাসক দলে সকলে মিলেমিশে কমিশন বাণিজ্যতে লিপ্ত হয়ে আছে। এটা যারা এক সময় বলেছিল 2018-র আগে যে আমরা জমি মাফিয়াদের বিরুদ্ধে, আমাদের এই তোল্লাবাজদের বিরুদ্ধে কমিশন বাণিজ্যে আমরা বন্ধ করব, আসলে এটা বন্ধ হওয়ার থেকেও এখন ব্যাপক প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমরা মনে করি যে এই সরকারের পতনের মধ্যে দিয়ে এই রাজ্যের বুক থেকে আমরা তোল্লাবাজি, ল্যান্ড মাফিয়াতে যারা জমি মাফিয়া তাদের বিরুদ্ধে এবং কমিশন বাণিজ্যের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম। স্যার, একটা কাল থেকে রাজ্যের বুকে চলে আসছে যে আইপিএফটিরা ত্রিপুরাল্যান্ড বলে অনেক কথা বলেছিলেন। তার পরবর্তীতে আমরা ত্রিপুরাসাদের যিনি বুবাগরা রয়েছেন তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বুবাগরা এমন একটি কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে এসে তিনি এমনটাও বলেছিলেন শুধুমাত্র ত্রিপুরাই নয়, বাংলাদেশের কাকড়াছড়ি এটাও নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতায় নিয়ে আসা হবে। কি মনে করছেন এই যে এডিসি তে বর্তমান সরকার ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে যারা তকমায় বসেছে তারা কতটুকু এই বিষয়টিকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে বা তারা ত্রিপুরাসাদের জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড এনে দিতে পেরেছে, কি মনে করছেন? না দেখুন, আদিবাসীদের নিয়ে একটা সেখানে উন্মাদনা তৈরি করা হয়েছিল এই ইস্যু সামনে রেখে। আসলে এটা একটা গিমিক, এখন তারা এটা ভুলে গেছে। এই দুটো রাজনৈতিক দলের কেউ ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কথা বলেন না। এখন তারা কনস্টিটিউশনাল সলিউশনের কথা বলেই বিভিন্ন কর্মসূচিতে তারা সীমাবদ্ধ হয়েছেন। আসলে তাদের কোনো এজেন্ডাই জনগণের কাছে বা আদিবাসীদের কাছে পরিষ্কার নয়। এরা যখন যেটা হাতের কাছে পাচ্ছেন সেটা নিয়েই বেরোচ্ছেন। তো স্বাভাবিকভাবেই যেখানে রাজনৈতিক দলে তাদের কোনো লক্ষ্য নেই, সুনির্দিষ্ট কোনো দিশা তারা নিয়ে কাজ করেন না, আগামী দিনে এই রাজনৈতিকগুলি তাদের অস্তিত্বই বিলুপ হতে যাচ্ছে। এটা আমি একদম আপনাদের পরিষ্কারভাবে বলতে পারি। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, রাজ্যবাসীর জন্য বা দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখবেন? দেখুন, সারা দেশের মানুষ দেখছে জাতীয় কংগ্রেস দল নাগরিক ইস্যুতে দেশবাসীর বিভিন্ন আজকে যে প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সারা দেশ জুড়ে, সমস্ত দেশ জুড়ে জাতীয় কংগ্রেসই একমাত্র দল যার সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, জননায়ক রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে রাজ্যের জনগণকে এই সরকার সম্পর্কে যে বিগত দিনে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, কংগ্রেসকে যেভাবে দুর্নীতিগ্রস্ত বলে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, বর্তমানে কংগ্রেস একের পর এক এই দুর্নীতির যে ভুয়া মামলাগুলি সেগুলি থেকে তারা মুক্ত হচ্ছে। আমরা দেখেছি যে রিসেন্টলি কমনওয়েলথ গেমস নিয়ে যে আওয়াজ উঠেছিল, আন্না হাজারে থেকে শুরু করে কেজরিওয়াল, কিরণ বেদী এবং তাদের যে টিম, রামদেবজি, সকলে যে কথা দেশের মানুষের সামনে রেখেছিল, বিজেপি দলকে ক্ষমতায় বসাতে যারা সাহায্যকারী হিসাবে কাজ করেছে, আজকে মানুষের কাছে এইগুলি 2G স্পেকট্রাম বলুন, কোলগেট মামলার কথাই বলুন, সমস্ত কিছু ক্লিন চিট নিয়ে আমাদের দেশের কংগ্রেস দল বা তার তৎকালীন মন্ত্রিসভার যারা তারা আজকে মুক্ত হয়েছে। দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে যেভাবে কালিমালিপ্ত করা হয়েছিল, আজকে ভারতীয় জনতা পার্টি তারা এই সরকারের থেকে এখন জবাবদিহি তাদের করতে হচ্ছে, দেশের মানুষকে এগিয়ে এসে তার জবাব চাইতে হবে। এবং বর্তমান দেশে যে আজকে মূল্য বৃদ্ধি, বেরোজগারি,
সাংবিধানিক অধিকার খর্ব করার যে ষড়যন্ত্র, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা একান্ত সাক্ষাৎকারে আজ ছিলাম কংগ্রেস দলের বর্তমান সভাপতি আশিস কুমার সাহা স্যারের সাথে, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের।